সংবিধানের একটা আর্টিকেল যদি ছেলেরা না দেখে একটা ছেলে লিখতে পারে আমার সামনে বসে যে লেখ তুই একটা আর্টিকেল লেখ, তাইলে তারে বাপ ডাকবো আমি। সংবিধানটা কবরে ফেলায় দিবেন। কি হয়েছে সংবিধানের কি দোষ? বলতে হবে যে এই দোষ এই সংবিধানের। তারা তাহলে আরো 3 বছর ক্ষমতায় থাকতো, 5 বছর থাকতো, কিন্তু তারা সঠিক যে কথাটা সেই কথাটা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মানে না। আমি এটা কে বলেছে মুক্তিযুদ্ধ আপনার? না যারা না মানে, না, হ্যাঁ মানে আজকে না আজকে তারা। তো নাহিদ ইসলাম বলেছে, ফজলু ভাই, আজকে নাহিদ ইসলাম তো বলেছে তারা যে যতই আমাদের। বলুক, তারা 6 মাস বলেন, তারা জি। যতই বলুক তারা মুক্তিযুদ্ধকে মানে না। তারা কিভাবে এটা রিয়েলি এটা এটা আপনি মুক্তিযুদ্ধকে কিভাবে মানলে, বুঝলেন হ্যাঁ, বুঝছি যেহেতু তারা সেকেন্ড রিপাবলিক কথাটা বলছে সেই কারণে বুঝছি। সেকেন্ড আমার রিপাবলিক বলছে কারণে যে বর্তমান জুলাই আগস্টের অভ্যুত্থানের পর এখন তো কার্যত সত্যিকার অর্থেই তো এমন কোন অভ্যুত্থান হয় সংবিধান। না এই যে বাংলাদেশের, আমার কথাটা শুনেন আপনি, হুম, এমন কোন বিপ্লবী অভ্যুত্থান হলে তাহলে বিপ্লবী সরকার তারা করলো না কেন, বিপ্লবের কর্মসূচি সেটা নিয়ে প্রশ্ন তারা তুলতে দিল না পারেন, কেন কিন্তু এটা 5ই মাথায় রাখতে আগস্টের হবে, আগে? এই যে অভ্যুত্থান হয়েছে ফজলু ভাই, এটা কিন্তু সারা পৃথিবীতে আর কোথাও হয়নি এরকম অভ্যুত্থান। আহ? এটা তো না, যে অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে জুলাই আগস্টে, এত মানুষের রক্তের বিনিময়, জীবনের বিনিময় পৃথিবীর কোনো দেশে আমার কাছে মনে হয় না এত স্বল্প সময়ে এত জীবনের বিনিময় কোনো রাজনৈতিক পরিবর্তন হয়েছে। এটাও তো সত্য। না, এটা এটা সত্য না। না, এটা সত্য। আমার কাছে মনে এটা হয় না, দেশ এটা সত্য না। দেশকে, দেশের মুক্তিযুদ্ধের জন্য আপনার অনেক দেশে হয়তো লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিতে পারে, কিন্তু একটা রেজিমকে চেঞ্জ করার জন্য এত স্বল্প সময়ে মাত্র 7 দিনে 2,000 মানুষ জীবন দিয়েছে। আমি জানি না, আমি হয়তো ভুল হতে পারি, তবে কোনো অংশ কম নয়। মানেন না আপনি? আপনি অবশ্যই নিশ্চয়ই এটাকে ইয়ে না করবেন, না কিন্তু না, আপনি যেটা বলছেন আপনি এই তখন মুক্তিযুদ্ধ বললেন। হ্যাঁ। 30 লাখ না না, লোক মানে জীবন দিয়েছে, এটা মুক্তিযুদ্ধের আপনার কাছে মুক্তিযুদ্ধ মনে বাদে, হয় নাই? মুক্তিযুদ্ধটা বাদে শুধুমাত্র রেজিম চেঞ্জের জন্য এত তাহলে স্বল্প সময়। মুক্তিযুদ্ধটাকে তারা বাদ দিয়ে দিতে চায় কেন? এই না, কথাটা তারা আগে বাদ বলতে দেয়নি, হবে। আপনার কাছে কেন মনে হচ্ছে বাদ দিয়েছে সেটাই জিজ্ঞাসা করছি। আরে আমার কাছে কেন, সারা দেশ জানে বাদ দিছে, আপনি বলেন আমার কাছে মনে হইতেছে। তারা সেকেন্ড রিপাবলিক বলতেছে, সংবিধানটাকে তারা কবরস্থ করবে, কথাটা বলছে কি বলে নাই বলেন আপনি? হ্যাঁ, যে এই বলেছে। সংবিধান কবরে হ্যাঁ। দিয়ে দিব। তারা 72-এর সংবিধানটাকে কবরে দিতে চায়। এই হুম। 72-এর সংবিধানটা কিভাবে লেখা হয়েছে, কারা লেখছে? যারা লেখছে, যে লোকটা ডক্টর কামাল হোসেন কনভেনার ছিল, তার মোহরি হওয়ার যোগ্যতা অনেকের নাই, কিন্তু যারা সংবিধান নিয়ে বেশি বেশি কথা বলে। হুম। 309 ঘন্টা সংবিধান নিয়ে আলোচনা হয়েছে, দিনে রাত্রে, 9 মাস, এপ্রিল থেকে 4টা নভেম্বর পর্যন্ত। আর এই সংবিধানটাকে আপনি বলতেছেন কবরে পাঠায় দিব। হুম। এই কারণে আমি মনে করি তারা রিয়েলি মুক্তিযুদ্ধের যে মুক্তিযুদ্ধ তো এমনি একজনে বলতেই পারে মানি মানি, কিন্তু মুক্তিযুদ্ধের যে আদর্শিক ব্যাপার হুম। গুলো তাদের মধ্যে সংকীর্ণতা আছে, আমি এটা মনে করি। কাজে আমি তাদের বিরোধিতা করতেছি তারা ক্ষমতায় আছে বলে না। হুম। তারা যদি সঠিকভাবে চলতো, সঠিকভাবে চালাইতো, এবং বেয়াদবিটা যদি তারা বাদ দিত, প্রতিদিন বেয়াদবি করে কথা বলে প্রতিদিন সবাই। আমি এই সন্তানদের তো, আমার ছেলেকে আমি আমার সমস্ত সম্পদ দিয়ে দিব, কিন্তু আমার ছেলে আমার সাথে বেয়াদবি করবো, এটা আমি সহ্য করবো না। এটা আমার সহ্যের বাইরে। হুম। হুম। তারা প্রজারা এদেরকে আগে কথা শিখতে বলেন, কিভাবে কথা বলতে হয় মুরব্বীদের সাথে। খালি একটা জিনিসে জয়লাভ করছে, আমি ফার্স্ট হয়েছি বলি বাবার সাথে বেয়াদবি করুম, বাবা তো মেট্রিক পাস করে নাই। এটা কিন্তু এই দেশের কালচার না। আমরা নিঃসন্দেহে। কিন্তু প্রাইমারি স্কুলের মাস্টার যে আমারে পড়াইছে সরো সরাই রস্বই দীর্ঘই, তারে দেখলো এখনো চেয়ার থেকে লাফ মেরে উঠে যায়, হুম। তাকে স্যার ডাকি। কাজে এই কালচার গুলো আছে ভাই। দেশ কালে একটা দেশ না এরকম যে আমি খুব বেটা হয়ে গেছি, আমি এই হয়ে গেছি। আমি একটা কথা বলি আপনাকে, আমার এলাকাতে মুক্তিযুদ্ধের সময় একজন কমান্ডার ছিল। সেই কমান্ডারকে সম্বর্ধনা দেওয়ার জন্য একটা চেয়ার বলছে, আমার একটু সম্বর্ধনা দিলে একটা চেয়ার লাগবে, আর কোনো চেয়ার থাকতে পারবে না, আমি একা বসবো। এই কন্ডিশনে তাকে সম্বর্ধনার ব্যবস্থা করছে। তখন মাঠে গিয়া তার বাপ হাজির হয়েছে যে আমার ছেলে যেত বড় হয়েছে, আগে দেখে আসি। হুম। সেই মাঠে যাওয়ার পরে মুক্তিযোদ্ধারা করছে কি, তার বাপকে ধরে নিয়ে ওই চাচা আসেন, তখন মুক্তিযোদ্ধা কমান্ডার যায় নাই, চাচারে নিয়ে দৌড়ে বসাইছে ওই চেয়ারটার মাঝে। এরপরে গেছে কমান্ডার, হুম। কমান্ডার গিয়ে এই চেয়ারে কে বসছে, আপনার বাপ। তখন সে গিয়ে বাপকে গিয়ে বলছে, আপনি আমার পিতা হতে পারেন কিন্তু আমার চেয়ারে আপনি বসতে পারেন না, কারণ আমি কমান্ডার। এইটা বাংলাদেশের কালচার না। এই জায়গাগুলো আপনাকে রাখতে হবে জিনিসটা, কিন্তু তারা যে যা করতেছে, অনেক ভালো কাম করছে, জীবন দিছে, যৌবন দিছে। আমি তো আগেই বলছি জীবন কিন্তু শুধু তারা তারা নেতৃত্ব দিছে বলেন,
আমরাও কিন্তু ভাইসা আছি না এদেশে, আমরাও কিন্তু 60-61 বছর এই দেশটার জন্য পলিটিক্স করছি, আমরাও কিন্তু যুদ্ধ করছি। আমরা যুদ্ধ করে যেদিন আসছি, হাজার হাজার মানুষ সামনে দেখলে পরে সেলিউট দিত। ওই রাইফেলটা ডিসির কাছে জমা দিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সব পলিটিক্যাল সায়েন্সে আবার এমএ পরীক্ষা দিছি। আমরা কিন্তু বলি নাই ক্ষমতার ভাগ দাও আমাদেরকে, আমাদেরকে লাল কার্পেট দাও। ডিসি সাহেবের কাছে সাথে বসে গিয়া আমরা কিন্তু রিলিফের মাল বন্টন করি নাই। এই জিনিসগুলো বুঝতে হবে। আপনারা যেভাবেই বলেন বলেন, দেখবেন আল্লাহ হুম। আমাদেরকে পৃথিবী থেকে নিয়ে যাক। আমরা এটা চাই, আমাদের আর এটা এগুলা দেখার মতন নিয়ে যাক। এই দেশ যেভাবে যে সংবিধান আপনি সব বদলা দিবেন, সংবিধানের একটা আর্টিকেল যদি ছেলেরা না দেখে একটা ছেলে লিখতে পারে আমার সামনে বসে যে লেখ তুই একটা আর্টিকেল লেখ, তাইলে তারে বাপ ডাকবো আমি। সংবিধানটা তার কবরে ফেলায় দিবেন। কি হয়েছে সংবিধানের কি দোষ? বলতে হবে যে এই দোষ এই সংবিধানের। একটা দোষ আছে, সেই সময়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল, তাকে বেশি পাওয়ার দেওয়া হয়েছে। বেশি পাওয়ার দেওয়ার কারণে এই সংবিধানটা আস্তে আস্তে প্রধানমন্ত্রী একজন ডিক্টেটর হিসেবে প্রত্যেক সময়, যে 1 নম্বর হয়েছে, যে নাম্বার 1 যিনি ছিলেন সে সব সময় ডিক্টেটর ছিল। সব সময় যখন যে 1 নম্বর ছিল সে সব সময় ডিক্টেটর ছিল, তার কথার বাইরে কেউ কথা বলতে এই যে পারতো না। 16 বার সংশোধনী হলো, এই প্রত্যেকটা সরকার এসে এসে 16 বার এই সংবিধানটাকে যে পরিবর্তন করলো নিজেদের প্রয়োজনে, এগুলো কি আপনি সঠিক হয়েছে বলে মনে করেন? তাহলে মানে তাদের ভাষায় যদি, সব সংশোধনী সঠিক হয়েছে আমি এটা মনে, আপনি সংশোধনীগুলো দেখেন, হ্যাঁ, কিন্তু তারা দেখেন কিন্তু আপনি। 72-এর সংবিধানের হুম, বলেন। আমার কথাটা শুনেন। সংবিধান যেটা তত্ত্বাবধায়ক সরকার পর্যন্ত যে সংবিধানটা পরিবর্তন করা, তত্ত্বাবধায়ক সরকার ইন দ্য ইয়ার 1996, হুম। 30 মার্চ এই পর্যন্ত যে সরকারটা সংবিধানটা পরিবর্তন করা হয়েছে, সমস্ত ভুল ত্রুটি সহ, আমি বললাম সব তো আর কোরআন শরীফ, সংবিধান তো আর কোরআন শরীফ না, এটা তো বদল হবেই। হুম। সবকিছু ভুল ত্রুটি সহ তত্ত্বাবধায়ক সরকার পর্যন্ত সংবিধান মোটামুটি চলার মতো সঠিক ছিল। এখানে শুধু প্রধানমন্ত্রীর ক্ষমতাটা ছিল এখানে চোখে লাগার মতো। হুম। এরপরে যে সংশোধনের আইনের প্রয়োজনে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছে বা অন্যান্য যে জিনিসগুলো করছে, এইগুলা নিশ্চিতভাবে পরিবর্তন করা উচিত, করতেই হুম। হবে। এটা আমি না করি না, এবং আরো কিছু সংশোধন থাকলে করতে হবে। কিন্তু একটা অনির্বাচিত সরকার কি করে 4টা প্রদেশ করতে হবে? আমার কথাগুলা খুব বোঝার চেষ্টা করেন আপনি। হুম। 4টা প্রদেশ করতে হবে মানে একটা তুগলো কি? 4টা প্রদেশের দাবি কিন্তু নতুন দাবি না। জনাব ফজলুর রহমান এরশাদও তো প্রাদেশিক সরকার করতে চেয়েছিল, তাদেরও তো এখনো পর্যন্ত সেই দাবিটা আছে। কোনটা? এরশাদেরও তো একই দাবি, তারা এরকম এটা একটা, দাবি পর্যন্ত ছিল, দাবি হুম, পর্যন্ত, কিন্তু না কমিশন এটা করে নতুন লেখা দাবি হয় নাই। ব্যাপারটা তা না, এটা নতুন দাবি যে ব্যাপারটা তা না, এর আগে বহু আগে এই দাবিটা নিয়ে আহ, আহ, হ্যাঁ, কিন্তু এটা ওই কথা বলেছে। 4টা করতে হবে, এই পরিবর্তনগুলো করতে হবে। এবং প্রথমেই সংবিধানের ভিত্তি যে পিলারের উপরে সংবিধান দ্বারা আছে, 3টাই বাদ দিয়ে দিতে হবে কোনো ধরনের কারণ ছাড়া। এই জিনিসগুলো তো একটা অনির্বাচিত সরকার, আপনি যতই বলেন হুম। যুক্তিতে আসেন, দেশটা তো জনগণের, জনগণের প্রতিনিধি ছাড়া একটা সংবিধান আপনি কি করে পরিবর্তন করেন? আপনি লেখলেই কারণ এই পরিবর্তন হয়ে যাবে, সংবিধানকে, আপনি এডিট করবেন। সংবিধানের বাহানা, সংবিধানের রেফারেন্স দিয়েই কিন্তু শেখ হাসিনা গত 15 বছর ক্ষমতা ছিল, এবং আপনারা কোনো নির্বাচনে নির্বাচন আদায় করতে পারেননি কারণ সংবিধানের দোহাই দেওয়া হয়েছিল, সংবিধানেই তত্ত্বাবধায়ক সরকার নাই বলা হয়েছিল। আপনারা অসাংবিধানিক ভাবে দাবি করছেন বলেই কিন্তু আপনাদেরকে ইয়ে করে, সুতরাং সংবিধানটাকে টার্গেট করে করে কিন্তু যে কোনো সরকার নিজেদেরকে ক্ষমতায় রাখবার একটা চেষ্টা করে, যেটা আপনিও বলেছেন প্রধানমন্ত্রী সবসময় এটা হয়ে আসছে, এটা একদম শুরু থেকে হয়ে এবং আসছে। এই কারণে এই পরিণতি হয়, হুম। মৃত্যুর আগে আইদার ইউ ডাই অর ইউ ফ্লাই করতে হয় যারা সংবিধান মানে না তাদের। বাহানা যারা করে, আমি তো বাহানা কথা বলছি না, যারা সংবিধানের নামে মানুষকে অত্যাচার করে তারা কিন্তু আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই করতে হয়। তা তো গেছে গা। এখন সংবিধানটা পরিবর্তন করবেন, আপনি কবরে ফেলায় দিবেন কেন? হুম। এগুলা কি কথা বলেন, কবরে ফেলে দেব? আপনারা কে রাইট দিছে? আপনি ইলেকশন করে এসে কবরে ফেলান, দেখি তো 2/3 মেজরিটি এই না হয়, কথাটা বলছেন এই সিম্পল। কারণে আপনি মনে করছেন যে এখন বর্তমান যে ছাত্র নেতারা বা এই যে তরুণ নেতারা যারা
জুলাই আগস্টের নেতৃত্ব দিচ্ছে তারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, এইসব দাবির প্রেক্ষিতে আপনি মনে করছেন, এই তো? হ্যাঁ, এই দাবিগুলির প্রেক্ষিতে আপনি মনে করছেন তারা মুক্তিযুদ্ধকেও বিশ্বাস করে না এবং মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে না? মুক্তিযুদ্ধকে আমি তো কইলাম, ওই মুক্তিযুদ্ধের নাম তো তারা বলে, কিন্তু মুক্তিযুদ্ধ তারা ছোট করতেছে এইসব কথা বইলা, সব কথা। সেকেন্ড সেকেন্ড রিপাবলিক মানে হইলো মুক্তিযুদ্ধ ছোট করা। কি এখন আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? আমি বিতর্ক করতে পারি সারাদিন। সেভেন রিপাবলিক কেন করবেন আপনি বলেন? কি রাজতন্ত্র আছে এখন, যে এখানে হুম। কোনো সংবিধান নাই, রাজতন্ত্র আছে, আমি আর একটা সংবিধান করব? আমার একটা গণপরিষদের নির্বাচন করে একটা সংবিধান করব, আছে এই অবস্থা? নাকি আপনারা সংবিধানের মাধ্যমেই, সংবিধানকে মেনেই আপনারা শপথ নিছেন? আমি এই সংবিধানকে কোরআনে হাত রেখে বলছেন আমি এই সংবিধানের মধ্যে থেকে দেশ পরিচালনা করব। হুম। আপনারা বিপ্লবী সরকার করেন না কেন? আপনারা 5ই আগস্টের আগে, অন্তত 4টা আগস্টে এটা ঘোষণা দেন নাই কেন, যে আমরা যদি জয়লাভ করতে পারি একটা বিপ্লবী সরকার হবে? এটা কোন নাই কেন? হুম। দিতেন আন্ডাউটেড। আপনারা। আমি গেলে যাইতাম, না গেলে না যাইতাম, আরেকজন গেলে যাইতো, না গেলে, কিন্তু আপনারা দিতেন যে আমরা এই এই কর্মসূচির উপরে আমরা 5ই আগস্টে যদি জয়লাভ করতে পারি আমরা বিপ্লবী সরকার করব এবং সব পরিবর্তন করে দিব। একটা কথাও বলতাম না। কিন্তু আপনাদের তো শুধু একটা স্লোগান ছিল, এক দফা এক দাবি, তুই হাসিনা কবে যাবি? হাসিনাকে সরানোর জন্য আজরাইল আসুক, সেইটা তো আমি ফজলুর রহমান আপনার সাথে কতবার টক শোতে বলছি, আপনি বলেন। রাইট। সবাই আমরা চাইছি হাসিনা স্বরূপ, কিন্তু আপনারা যে এক দফা কইয়া এখন এত কথা বলতেছেন, আপনারা সেই কথাগুলো যদি আপনারা বাস্তবায়ন করতে চান, তাহলে ইলেকশনে আইসা আপনারা ভোটে দেখান জনগণ কতটুকু আপনাদেরকে সমর্থন করে। আর তা না হলে আপনারা জোর করে করে ফেলতে পারেন, করেন। জি। কয়েকটা চ্যালেঞ্জ আমি আজকে আপনার কাছ থেকে পেয়েছি। একটি হলো যে যদি এই ছাত্ররা যারা সংবিধানকে কবরস্থ করবে বলছে, তারা যদি সংবিধানের কোনো একটা ধারা, কোনো একটা মুখস্থ বলতে পারে, তাহলে আপনি তাদের তাদের যে কোনো বিষয়কে মেনে নেবেন। এবং বিশেষ করে আপনি মনে করেন যে তারা নির্বাচনে আসুক, এতে কোনো আপত্তি নাই, একটা নির্বাচন হোক, নির্বাচনেই প্রমাণ হোক কে শক্তিশালী, কে এই কয়েকটা বিষয়কে খুব আমার কাছে মনে হয় না, ধরতে পেরে। আমার কথাটা, আপনি প্রথম কথাটা ভুল বুঝছেন। হুম। এটা আবার কথা হবে। আমার কথাটা হলো একটা আর্টিকেল তারা পড়ে আমাকে বুঝাইতে হবে। সেটাই, এটা সেটাই, বাংলাদেশের হ্যাঁ। মানুষের একটা বিরুদ্ধে, আর্টিকেল। বিরুদ্ধে আমরা, আমি তো বলছি প্রধানমন্ত্রীর ক্ষমতা ইত্যাদি ইত্যাদি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভাগ হবে ইত্যাদিতে আরো অনেকগুলা চেঞ্জ হইতে পারে। কিন্তু সংবিধানে এমন কোন ধারাটা লেখা আছে এটা আমাকে বুঝাইতে হবে, কি কথা লেখা আছে যেটা রাইট, বাংলাদেশের মানুষের বিপক্ষে, এটা মেনে নিব। রাইট, রাইট। মানে আপনি সংবিধানটাকে বাতিল করবার জন্য যে কবরস্থ করবার মতো এমন কোন পয়েন্ট এটা আছে কিনা হ্যাঁ, যেটা তারা বাইর করো যে এই পয়েন্ট, বের এই করে। পয়েন্টের কারণে আমরা খবরস্থ করতে চাই, বলুক আমাকে জি। যে এইটা এইটা আছে।